শবে কদরের ছুটির মধ্য দিয়ে ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকায় চাপ বেশি থাকলেও বড় যানজট নেই। 4 লেনে কাজ চলায় কিছু ভোগান্তি হচ্ছে। যাত্রীদের সহায়তায় পুলিশ কাজ করছে। গত 24 ঘন্টায় 35,658টি যানবাহন পারাপার হয়ে প্রায় 2.84 কোটি টাকা টোল আদায় হয়েছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। কোথাও বড় ধরনের যানজট না থাকলেও মহাসড়কের বিভিন্ন অংশে অত্যন্ত ধীর গতিতে যানবাহন চলাচল করছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, গাজীপুরের প্রায় 25% পোশাক কারখানা ছুটি হলে মহাসড়কের চাপ আরও বাড়তে পারে। এতে যান চলাচল আরও ধীর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও 4 শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। রাস্তায় ফাঁকা আছে, লোক নাই, কিন্তু ভাড়া বেশি যায় 400 টাকা। 100 টাকার বাইরে থেকে আলাঙ্গা 400 টাকা ভাড়া ছাড়া না, গাড়ি উড়ায় না। আমরা তো আগে যখন গেছি তখন 200 গেছি, 150 গেছি, খুদে এবার তো বেশি চাইতেছে। 300 টাকা ভাড়া 500 টাকা নিতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে, আশা করি এটা অব্যাহত থাকবে। কোনো ধরনের যানজট ব্যাপক হারে হওয়ার সম্ভাবনা আশা করি অন্যান্য বারের চেয়ে কম হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সুলাইমান হোসেন বলেছেন, এবারের ঈদের ছুটিটা দীর্ঘ সময় হওয়ায় যাত্রীরা বিভিন্ন ভাগে যাত্রা শুরু করেছে, তাই এবার মহাসড়কের তেমন যানজটের সম্ভাবনা নেই। দুপুরে আশুলিয়ার বাইপাল এলাকায় ঈদ যাত্রার প্রথম দিনে মহাসড়কের শৃঙ্খলা পরিদর্শনে এসে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যাত্রী ভোগান্তি এড়াতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাত্রীদের যাত্রা নিরাপদ করতে কাজ করছে পুলিশ। গার্মেন্টসে যারা আছে তারাও একটা ভাগ হয়ে যাচ্ছে। তারা সাধারণত গার্মেন্টস থেকে বিভিন্ন গাড়ি ভাড়া করে রিজার্ভ করে যাচ্ছে। এই জন্য রাস্তার উপর খুব বেশি একটা চাপ পড়বে না আমার মনে হয়। পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, আমাদের অফিসার ফোর্স সব দিক দিয়ে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি যেন কোথাও কোনো ধরনের যাত্রী ভোগান্তির শিকার না হয়, তারা নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। সকাল 9:30টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি সব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পের রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ট্রেন ও বাসে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে চট্টগ্রামে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ফিরতে অপেক্ষা করছেন হাজারো যাত্রী। দুপুরের পর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় আরও বেড়ে যায়। অন্যদিকে নগরীর কদমতলী আন্তজেলা বাস কাউন্টার ও গরিবুল্লাহ শাহবাজার এলাকায় দূরপাল্লা বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের চাপ। তবে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় 15,000 যাত্রী ট্রেনে এবং প্রায় 40,000 যাত্রী বাসে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, মাদককে জড়িত নেতাকর্মীও আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি ঘোষণা দেন। এছাড়া তিনি জানান, ঈদ যাত্রায় যাত্রীদের সুবিধার্থে 2 মডেল ও হাইওয়ে থানার ওসিদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আমাদের এই উপজেলাতে আমাদের এখন প্রধান যুদ্ধ হবে মাদক চক্রের বিরুদ্ধে। এটা শুধু এখনকার পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে।
আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা হাইওয়েতে মধ্যে পড়েছি, আবার মাদক চক্রের জন্য এটাই কিন্তু সুবিধা, কারণ এই পথেই তার পরিবহন করতে সুবিধা হয়। আমাদের যে পরিবহন গাড়িগুলি চলে এবং এখানকার জড়িত যে কর্মচারী, বাস ড্রাইভার, অন্যান্যদের ব্যাপারেও আমাদেরকে কিন্তু খুব গভীর পর্যবেক্ষণে রাখতে হবে, তদারকিতে রাখতে হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা দেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং শস্য শ্যামলা দেশে পরিণত করেছিলেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বেলগাপুর থেকে জলুপাড়া 1200 মিটার বিললতা খাল খনন উদ্বোধনের পরে নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাটিকে আরো ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ আরো বেশি, কারণ ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় শহর এক্সটেনশন হচ্ছে। বরিশালের দিনারেলপুল লক্ষ্মী পয়সা দুমকি উপজেলার মহাসড়কের 14 কিলোমিটার বাকেরগঞ্জ অংশে রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু শুভ উদ্বোধন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল 6 বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। দীর্ঘ 8 বছর পর সেতুটি উদ্বোধন হওয়ায় বাকেরগঞ্জে পূর্বাঞ্চলের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। স্থানীয়রা জানান, এই সেতু চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়বে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল বিমানবন্দর থেকে পরিচালিত 8টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার আরাবিয়ার দুবাই, দোহা ও শারজা রুটের ফ্লাইট। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি অ্যারাইভাল ও ডিপার্চার ফ্লাইট সীমিত আকারে চালু রয়েছে। সংশ্লিষ্টরা জানান, 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 128টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েক মিনিটের এই তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলের মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। রাজাহার, কামদিয়া ও শাখাহার ইউনে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন আলু চাষিরা। জমিতে তোলা বা তোলার জন্য রাখা আলু পানিতে তলিয়ে গেছে। এছাড়া শিলাবৃষ্টির কারণে বোরো ধান, আম ও লিচুর মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতায় গাছপালা ও বিদ্যুতের খুঁটিও পড়েছে। অনেক টিনের ঘর উড়ে গেছে, ফলে বহু পরিবার গৃহহীন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় উপজেলার রহনপুর পৌর এলাকা, বোয়ালিয়া, গোমস্তাপুর, আলীনগর, পার্বতীপুর, রাধানগর ও চৌডালা ইউনিয়নের বিভিন্ন স্থানে বসত ঘরের টিনের চাল উড়ে যায় এবং অনেক গাছপালা উপড়ে পড়ে। ঝড়ের সময় আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 27 বছরের ঐতিহ্য ধরে রেখে পুণ্যভূমি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজারে বসে দেশের অন্যতম বৃহৎ গণ ইফতার। ধনী গরিব ভেদাভেদ ভুলে শত শত রোজাদার একই কাতারে বসে ইফতার করেন এখানে। ভক্ত আশেকানদের দান ও মাজার কর্তৃপক্ষের উদ্যোগে চলে আসছে এই আয়োজন। এই আয়োজনকে আরও বড় পরিসরে করতে সরকারের সহযোগিতা চান ভক্তরা। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম চৌধুরী।
৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে আসরের নামাজের পর থেকেই ভিড় বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসল্লিদের। প্রতি বছরের মতো এবারও রমজানে মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় রোজাদারদের গণ ইফতারে অংশ নিতে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের মাজার প্রাঙ্গণের খোলা মাঠে সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা করা হয়। এরপর পরিবেশন করা হয় নানা ধরনের খাবার, পরিবেশন করা হয় কোমল পানীয়। নারীদের জন্য থাকে আলাদা বসার ব্যবস্থা। মোনাজাত শেষে আজানের ধ্বনি উঠতেই ধনী দরিদ্র সবাই একসাথে ইফতারে মেতে ওঠেন। ইফতারি সেহরি ইনশাআল্লাহ ভালোই লাগতেছে। ছোটবেলা থেকে দেখি আমি এইভাবেই চলতে আছে। সকলের সাথে ইফতার করার আনন্দটা আলাদা। 300, 400, 350 হয়। বিশেষভাবে শুক্রবার আমি বেশি অতিরিক্ত হয়ে যায়। তো এখানে আসে আমার অত্যন্ত অনেক ভালো লাগছে। একসাথে মিলিয়া ইফতার করতেছে, এটা বড় একটা আনন্দের জিনিস। খুবই ভালো লাগে যে আমি করতে রমজানও 2-4 দিন এই শরীর হওয়ার চেষ্টা করি। প্রায় 700 বছর ধরে এই মাজার প্রাঙ্গণে গণ ইফতারের আয়োজন হয়ে আসছে বলে জানান মাজার শরীফের সেবকরা। তাদের মতে ভক্তদের দান খয়রাত আর মাজার কর্তৃপক্ষের উদ্যোগেই টিকে আছে এই ঐতিহ্য। বড় অলিয়াল্লাহ সাহেবের মাজার শরীফ, এখানে যেহেতু অন্যান্য লোকজন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, ওনার দরবারে যখনই লোক আসবে কেউ তো না খেয়ে যাবে না। রোজা রমজানের দিনে আসলে বলবে যে ইফতার করে যাও, তাহলে এটা দেখা যায় 700 বছরের আগের থেকে চলতেছে। এবং এই খাবারটা কমপ্লিটলি আমাদের দরগা শরীফের যে মুতল্লি সাহেব আছে ওনার তরফ থেকে কিন্তু এটা খাওয়ানো হয়। ঐতিহ্য, ভ্রাতৃত্ব এবং ধর্মীয় আবহে প্রতিদিনের এই গণ ইফতার যেন রমজানের আত্মিক বার্তাকে আরও গভীরভাবে ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে। হাফিজা খানম জুথি, মাই টিভি। খুলনার জলাবদ্ধতা নিরসনে এবং দখল হয়ে যাওয়া খাল দখল মুক্ত করে এর মাধ্যমে খুলনাকে জলাবদ্ধতা নিরসন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি আজ খুলনার ডুমুরিয়ায় টিয়াবুনিয়া খালের পুনর্খনন কাজের উদ্বোধন করার সময় কথা বলেন। দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের এলাকাবাসীকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া যায় এবং কৃষিতে এবং মৎস্য চাষে স্বনির্ভর করে গড়ে তোলা যায়, সেইভাবে আমরা জল পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। কর্পোরেশনের 855 জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন প্রাঙ্গণে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে 5,000 টাকা করে 42,75,000 টাকা বিতরণ করেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের এই সীমিত সম্পদ নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের প্রত্যাশাগুলো পূরণ করার জন্য। গাইবান্ধা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক তার কর্মস্থলে প্রথম দিন অফিস করেন। এ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টাঙ্গাইলে নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন। মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় এই খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় 5 শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় জিয়াউল হক শাহীন বলেন, সদর উপজেলার প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে তার নিজ উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদে উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়েছে সরকার। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,২৭০ জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেককে ঈদ উপলক্ষে ৫,০০০ টাকা করে পাচ্ছেন। গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের জন্য সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের হাতে অগ্রিম ঈদ উপহার তুলে দেন। পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জুলাই গণ অভ্যুত্থানে নিহত ১৬ পরিবারের মধ্যে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে। কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হলরুমে জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু জাফর মোল্লা ও পরিচালক বৃন্দ নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেন। সহায়তা পেয়ে পুলিশ পরিবারগুলো খুশি। সংস্থার সভাপতি জানান, সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের ২৬ জন সাংবাদিক। এ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ করণীয় শীর্ষক এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা, মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাদ্দি হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, প্রেস ক্লাবের সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রশাসনের নীরব ভূমিকা ও অসাধু চক্রের ষড়যন্ত্রে তরমুজ পচে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বাউফলের কচুয়া এলাকার তরমুজ চাষিরা। বাউফল থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে কৃষকরা প্রশাসন সহ স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি শাহিন মাতব্বর, জমির মালিক মুজিবুর রহমান, ফারুক মৌলভী ও কৃষক আব্দুর রব সর্দার। বান্দরবনে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতনী সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারণী স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে বান্দরবনের আশীর্বাদ সংঘের আয়োজনে জেলা সদরের সাঙ্গু নদী তীরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গঙ্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় গঙ্গা পূজা, মণ্ডল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা গৌর আরতি, হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতনী সম্প্রদায়ের শত শত পুণ্যার্থী সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারণী স্নানে অংশ নেয়। কাল সকাল ৮টায় পুষ্পাঞ্জলির প্রদান শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এপারের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওরাকান্দিতে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ১০টা ১ সমবেত কণ্ঠে ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ শুরু হয়। শঙ্খ, উলু ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওরাকান্দি সহ পুরো এলাকা। এ সময় ভক্ত বিশ্রামস্থল এবং এর বাইরে শ্রীধাম ওরাকান্দিতে অবস্থানরত সকল ভক্ত যার যার জায়গা থেকে লাখো কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ করেন। সমবেত মতুয়ারা জানান, হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় তারা এই সম্মিলিত পাঠে অংশ নিয়েছেন।